একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের এডুকেশন বিষয়ের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের গ্রুপ ডির যে ইউনিট 2 রয়েছে, অর্থাৎ গ্রুপ ডির ইউনিট 2 তে কি আছে না, ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। অর্থাৎ এই সমাজ সংস্কারক যারা আছেন তাদের মধ্যে আমাদের 4 জন সমাজ সংস্কারকদের পড়তে হবে। কারা জেনে নি। প্রথমেই আছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আছেন বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে। আমরা এই এক একজনের সমাজ সংস্কারক হিসেবে যে অবদান তারা রেখেছেন সেই বিষয়গুলোকে কিন্তু জানবো। তোমাদের এখান থেকে 5 নম্বরের একটা প্রশ্ন এবং 2 নম্বরের একটা প্রশ্ন কিন্তু দেওয়া হবে। অর্থাৎ 5-এর প্রশ্ন এই 4টা যদি আমরা করি, অবশ্যই 4টা থেকে কিন্তু আমরা একটা পেয়ে যাব। দুটো করতে দেবে, একটা করতে হবে। কিন্তু কথা হলো যে 4টাই কি করতে হবে? হাতে তো সময়ও অত্যন্ত কম। কি করব? বেশ, আমরা আলোচনা করব 4 জনকে নিয়ে। কিন্তু তুমি ভালোভাবে মুখস্থ বা আত্মস্থ করার জায়গাটা 2 জনকে তুমি তৈরি করবে। আমার মনে হয়, আমার বিশ্বাস যে 2 জন যদি তুমি সঠিকভাবে মুখস্থ করে ফেলো, এই 2 জনের মধ্যে কিন্তু তুমি একজন পাচ্ছো। অর্থাৎ একটা 5-এর প্রশ্ন কিন্তু তুমি লিখে আসতে পারবে, অকৃতকার্যের কোনো জায়গায় নেই। কিন্তু আমাদের তো আলোচনা করতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে তাদের সম্বন্ধে, তাদের যে অবদান তারা রেখে গেছেন সেই সম্বন্ধে জানতে হবে। আজকে আলোচনা করব যাকে নিয়ে, তিনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে। তাহলে এসো এই সাবিত্রীবাই ফুলে সম্পর্কে আমরা কিছুটা আগে জেনে নিই, এবং যাই প্রশ্ন দিক না কেন, তোমাদের বলছি আমি বোর্ডওয়ার্ক কিছুটা করেছি। এখানে যে পয়েন্টস গুলো আমি তুলেছি, এই পয়েন্টস গুলো তোমরা কিন্তু খাতায় তুলে নেবে। তাহলে এখান থেকে যাই প্রশ্ন দিক, তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু লিখতে পারবে, অসুবিধা হবে না। আমি পরে আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলো এখান থেকে হতে পারে কিংবা কোন প্রশ্নগুলো দিতে পারে, তো সেগুলো আমরা পরে জানবো। এখন আমরা জেনে নিই তার সম্বন্ধে। দেখো, বিশেষত আমরা বলতে পারি যে এই সাবিত্রীবাই ফুলে, যিনি ছিলেন একজন অগ্রগণ্য শিক্ষাবিদ এবং ভারতের প্রথম প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষিকা। হ্যাঁ, প্রথম প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষিকা। তাহলে সমাজ সংস্কারকের দিক থেকে তার অবদানগুলো কোথায়? আমি 3টি পয়েন্টস করেছি যে তার অবদানগুলো কোথায় কোথায় আছে এবং কি কি অবদান তিনি রেখেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে শিক্ষার লক্ষ্য এবং সমাজ সংস্কারক হিসেবে সাবিত্রীবাই ফুলের অবদান, এবং মানব সেবায় সাবিত্রীবাই ফুলের অবদান। তাহলে শিক্ষা ক্ষেত্রে, সমাজ সংস্কারক এবং মানব সেবায়, এই 3টি অবদান নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এখন জেনে নিই তিনি কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার কিছু কথা। 1831 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি পুনে থেকে প্রায় 50 কিলোমিটার দূরে মুম্বাইয়ের, যেটা বোম্বাই, এই মুম্বাইয়ের নাইগাঁওয়াতে একটা দরিদ্র পরিবারে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং পিতা ছিলেন খান্ডোজি নেভেস পাটিল, মার নাম ছিল লক্ষ্মীবাই। তিনি এই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার জন্য বিশেষ কেন তিনি পড়াশোনা করতেই পারেননি। ফলে কি হয়, সেই সময়টা তো
ছোট অবস্থাতে বিয়ের অর্থাৎ বাল্য বিবাহের ব্যাপারটা ছিল। তো 1831 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন, আর 1840 খ্রিস্টাব্দে অর্থাৎ মাত্র 9 বছর বয়সে তার বিবাহ হয়ে যায়। কার সাথে? আমরা তার নাম জানলেই বুঝতে পারবো যে তিনি ইতিহাসের একজন অগ্রগণ্য মানুষ, অর্থাৎ জ্যোতিরাও ফুলে। হ্যাঁ, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম জ্যোতিরাও ফুলের সম্পর্কে। বিশেষ আমার মনে হয় আলোচনা করার প্রয়োজনই নেই, কারণ সদ্য তোমরা পাশ করে এসছো এবং তার সম্বন্ধে নিশ্চয়ই তোমরা জানো। বলবো কিছু কিছু। এই জ্যোতিরাও ফুলের সঙ্গে যখন বিবাহ হয়, তার বয়স ছিল তখন মাত্র 12 বছর। তাহলে বুঝতেই পারছো, একজনের 9 বছর, একজন 12 বছর, বয়সে একেবারে নবীন। কিন্তু তবুও এই বয়সেই তারা শিক্ষাক্ষেত্রে এবং দলিতদের অর্থাৎ সমাজের নিম্নবর্ণের যে মানুষেরা বিভিন্নভাবে অত্যাচারিত হতো, নির্যাতিত হতো, দলিত হতো, সেই সব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আন্দোলন করেছিলেন। শুধু আন্দোলন নয়, পাশে থাকা নয়, নিজস্ব উদ্যোগে, নিজস্ব প্রয়াসে এই দম্পতি 1848 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনে ভিদে ওয়াদাতে যে একটা বালিকাদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য একটা বিদ্যালয় তৈরি করেছিলেন, সেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম মহিলা বিদ্যালয়। এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে বাড়ি থেকে বহিষ্কার করেছে, পরিবার থেকে আলাদা করেছে, একা একা তারা থেকেছেন ভাড়া বাড়িতে। বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছেন এ কথা সে কথা, কুকথা। পথ চলতে গিয়ে তাদেরকে কখনো গোবরে গোলা জল ছিটিয়েছে, বিভিন্ন গালিগালাজ করেছে। কুসংস্কার তাদের কাছে ছিল সংস্কার, মানে এরা সংস্কারের বিরুদ্ধে কথাবার্তা বলছে। বিভিন্নভাবে তারা কিন্তু অত্যাচারিত হয়েছে, কিন্তু পিছপা হননি। এই দম্পতি 1848 খ্রিস্টাব্দে যখন সেই বিদ্যালয়, মহিলাদের জন্য বিদ্যালয় স্থাপন করলেন, তারপরেই 1850 খ্রিস্টাব্দের যৌথ উদ্যোগে তারা তৈরি করলেন দুটি শিক্ষামূলক ট্রাস্ট প্রতিষ্ঠান তৈরি করলেন। এবং এই প্রতিষ্ঠানটার মূল উদ্দেশ্যই ছিল নিম্নবর্ণের অর্থাৎ অচ্যুত যে মানুষগুলো যারা নির্যাতিত হতো, তাদের মতোই মাহার, বিশেষত মঙ্গ উপজাতি, এই উপজাতিদের, এই নিম্নবর্গের মানুষের জন্য তাদের শিক্ষার যে পরিকল্পনা, এই ট্রাস্টের মধ্য দিয়ে তারা কিন্তু গড়ে তুলেছিলেন। শুধু তাই নয়, প্রায় যৌথ উদ্যোগে 18টা বিদ্যালয় তারা কিন্তু গড়তে সক্ষম হয়েছিলেন। বুঝতে পারছো? তাহলে এই যে শিক্ষা ক্ষেত্রে, শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, সমাজ সংস্কারক হিসেবে, সমাজের সংস্কার হিসেবেও আমি আসছি, বিভিন্ন পয়েন্টস গুলো নিয়ে যখন আলোচনা করব তখন বলবো। এই সমাজ সংস্কার এবং শিক্ষার উন্নয়নমূলক কাজের জন্য সেই সময় ব্রিটিশ সরকার অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে এই সাবিত্রীবাই ফুলেকে শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষিকা সম্মানে ভূষিত করেছিলেন। বুঝতে পারছো? সেই সময় ব্রিটিশ সরকাররা কিন্তু শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে সম্মানে ভূষিত করেছিলেন। যাই হোক, 1897 খ্রিস্টাব্দের 10ই মার্চ এই মহান সমাজসেবী, যিনি প্লেগ রোগে আক্রান্ত হলেন এবং শেষে মৃত্যুবরণ করলেন। এই ছিল তার কিছু সাংসারিক এবং নিজের জীবনের কিছু কথা। কিন্তু আমাদের যেটা মূল জানতে হবে
যে সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ওই প্রথমেই বললাম 3টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে যে শিক্ষার লক্ষ্য, এই শিক্ষার লক্ষ্য হিসেবে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নাম্বার 1, মৌলিক চাহিদা এবং শিক্ষা। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো তো আমাদের মৌলিক চাহিদা। এই ধরনের মৌলিক চাহিদার মতো শিক্ষাকেও তিনি মৌলিক চাহিদা হিসেবে চেয়েছিলেন, দেখেছিলেন যে না, শুধু অন্ন, বস্ত্র এবং বাসস্থান নয়, শিক্ষায় মানুষের অগ্রগতির মূল সোপান। অর্থাৎ শিক্ষা মানুষকে যদি মৌলিক অধিকারের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সমাজ অনেক এগিয়ে যেতে পারবে। তখন তিনি চিন্তা ভাবনা করেছিলেন। তাহলে এ কম কথা নয়। দ্বিতীয়ত হচ্ছে কি, স্বাধীন চিন্তার বিকাশ। বিভিন্ন এই দলিত, নির্যাতিত, নিম্নবর্ণের যে নারী সমাজ ছিল, শুধু নারী সমাজ নয়, ছাত্র এবং ছাত্রী উভয়ই তাদের শিক্ষা ক্ষেত্রে যে স্বাধীন চিন্তা, এই স্বাধীন চিন্তার বিকাশ ঘটানোর জন্য কিন্তু তিনি প্রয়াসী হয়েছিলেন। তারপরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে শিক্ষার পরিবেশ তৈরি। দেখো, প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রেই, বিশেষত প্রথাগত শিক্ষার ক্ষেত্রে তো বটে, আমরা দেখেছি যে বিদ্যালয়কে বলা হয় কি, সমাজের ক্ষুদ্র সংস্করণ। তাহলে এই বিদ্যালয় পরিবেশটা যদি আমরা শিক্ষার অর্থাৎ গ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশটা তৈরি করতে না পারি, গড়ে তুলতে না পারি, তাহলে কি শিক্ষা হবে? নিশ্চয়ই না। তিনিও তখন চিন্তা ভাবনা করেছিলেন যে শিক্ষার একটা পরিবেশ কিন্তু তৈরি করতে হবে। বোঝা গেছে? নেক্সট, চরিত্র গঠন। চরিত্র গঠনের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে একজন শিক্ষার্থী, যার শিক্ষার মূল ভিত্তি হবে চরিত্র গঠন। যদি চরিত্র গঠন করতে না পারি, তাহলে একটা আদর্শ নাগরিক কোনোভাবেই কিন্তু তৈরি করা সম্ভব হবে না। তাই তিনি চরিত্র গঠনের দিকটিকে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছেন এবং বলেছেন, দুর্বলতা দূরীকরণের হাতিয়ার মানুষ, পুরুষতান্ত্রিক সমাজ এবং এই ব্রাহ্মণ্য যে প্রথা, বিভিন্ন ধরনের তাদের যে শাসন অনুশাসন, এই গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্য নারীদেরকে বিভিন্নভাবে তিনি শিক্ষা দিয়েছিলেন। এবং শিক্ষা দিয়েছিলেন এটাই যে তারা যেন তাদের দুর্বলতার দূরীকরণ করে হাতিয়ার তুলে নিতে পারে। অর্থাৎ এই দুর্বলতাকে দূরে সরিয়ে দিয়ে তারা যেন সবল এবং সবলা নারী হতে পারে। এর জন্য তিনি কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছিলেন। এরপরে আসছে বৈজ্ঞানিক জ্ঞানের উন্মেষ। বৈজ্ঞানিক জ্ঞানের উন্মেষ বিষয়ে যদি বলতে হয়, তাহলে বিজ্ঞান তো আমাদের আজ এত দিয়েছে, কিন্তু আমরা পরিবেশকে কি ফেরত দিয়েছি? তার পরিবর্তে আমরা পরিবেশকে কি দিয়েছি? তিনি তখন চিন্তা ভাবনা করেছিলেন যে বিজ্ঞান তখন আজকের মতো উন্নত হয়নি। মানুষ ছিল কুসংস্কারাচ্ছন্ন, বিভিন্ন ধরনের আচ্ছন্নে আবৃত ছিল, যেগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা জানতো না। ফলে তিনি চেয়েছিলেন অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলোকে দূরে সরিয়ে দিয়ে বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্য। ভাবো, সেই সময় আজ থেকে প্রায় 200-250 বছর আগে। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন কথা বলতে গেলে তো প্রথমেই বলতে হয়, নারী শৈশবে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন এবং বার্ধক্যে পুত্রের অধীন। তাহলে তাদের স্বাধীনতা কোথায়? এরা সব সময় শুধু ত্যাগ করে গেছে।
এদের ভোগের কোনো জায়গা নেই। বোঝা গেছে? তাহলে তিনি সেই নারীদেরকে অবলা নয়, সবলা নারী তৈরির জন্য বলেছিলেন নারীর ক্ষমতায়ন, অর্থাৎ নারীর ক্ষমতার প্রয়োজন। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, পদদলিত হয়েছে। তার হাত থেকে তিনি বাঁচার জন্য, তার হাত থেকে তিনি তাদেরকে রক্ষা করার জন্য নারীদেরকে ক্ষমতায়ন, অর্থাৎ নিজের ক্ষমতা তৈরি করার কথা তখন বলেছিলেন। এবং সকলের জন্য শিক্ষা। কেন সকলের জন্য শিক্ষা? তিনি তো কাজ করিয়ে গেছেন এই দলিত, নিম্ন যে মানুষেরা ছিল সেই মানুষের প্রতি, কিন্তু না, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র তারা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন শিক্ষার অধিকার পায়, সকলেই যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এই ছিল তার একমাত্র প্রয়াস। তাহলে শিক্ষা ক্ষেত্রে আমরা যে 8টা পয়েন্ট এখন আলোচনা করলাম, যদি আমাদেরকে প্রশ্ন এককভাবে দেয়, দেখো প্রথম প্রশ্ন যে শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্যে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। একটা 5-এর প্রশ্নে তুমি যদি 5 থেকে 6টা পয়েন্টস দিয়ে লেখো, যথেষ্ট। খুব ভারাক্রান্ত মন করে আমাকে মুখস্থ করতে হবে, আমি পাচ্ছি না, আমার মনে থাকছে না, কি করে মনে রাখবো, এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি যে কথাগুলো বলছি এগুলো গল্পের মতো করে তুমি যদি মনে রাখতে পারো, ব্যাস, পয়েন্টস গুলো একটু মনে রাখবে যে কোন কোন ক্ষেত্রে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই পয়েন্টস দিয়ে তুমি তোমার মতো করে লেখো, ব্যাস হয়ে গেল একটা 5-এর প্রশ্ন। বোঝা গেছে? আমি আসছি আরো প্রশ্নগুলো বলছি, ধাপে ধাপে একটা একটা প্রশ্ন, যাই প্রশ্ন দিক না কেন তুমি একটা ইন্ট্রোডাক্ট করবে, অর্থাৎ একটা ভূমিকা দেবে, যেভাবে বললাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, পিতার নাম কি ছিল, মাতার নাম কি ছিল, তা কত বছর বয়সে বিবাহ হয়েছিল, তার স্বামীর নাম কি ছিল, স্বামী সম্পর্কে দুই একটা কথা তুমি লিখতে পারো। এবং স্বামীর উদ্যোগেই, তার তো অবিবাহিত অবস্থাতে তো সেই সময় একেবারে লেখাপড়া কিছুই ছিল না, তার স্বামীর উদ্যোগেই তিনি পড়াশোনা করেছিলেন এবং খুব অল্প সময়ের জন্য পড়াশোনা শেষ করে তিনি ওই নর্মাল স্কুল থেকে তিনি শিক্ষকের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের তিনি ট্রেনিং বা প্রশিক্ষণটা তিনি গ্রহণ করেছিলেন। তাহলে এটা হলো। তারপরে 1848 খ্রিস্টাব্দে তিনি এবং তার স্বামীর উদ্যোগে তৈরি করলেন একটা মহিলাদের জন্য প্রথম স্কুল, এবং 1850 খ্রিস্টাব্দে তৈরি করলেন একটা ট্রাস্ট, দুটো ট্রাস্ট তৈরি করলেন। সেই ট্রাস্টের উদ্দেশ্য ছিল মাহার এবং মঙ্গ গোষ্ঠী উপজাতিদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। এইভাবে তাদের যৌথ উদ্যোগে আরো 18টি স্কুল তারা তৈরি করেছিলেন। শুধু তাই নয়, 1852 খ্রিস্টাব্দে এই শিক্ষাব্রতী, শিক্ষানুরাগী এবং সমাজসেবী হিসেবে তার কর্মকাণ্ডকে দেখে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে শ্রেষ্ঠ শিক্ষিকা সম্মানে ভূষিত করেছিলেন। বাস হয়ে গেল ভূমিকা, এইটুকু লিখলে তারপরে তুমি এখানে পয়েন্টস গুলোকে একটা 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 দিয়ে 4টা 5টা 6টা পয়েন্টস দিয়ে দাও না, এনাফ, আর কোনো প্রয়োজন নেই। আবার যদি প্রশ্নটাকে যদি ঘুরিয়ে দেয় যে কেবলমাত্রই যদি বলে সাবিত্রীবাই ফুলের সমাজ সংস্কার হিসেবে অবদান আলোচনা করো, তুমি 3টে পয়েন্টস, এখানে মূল মূল যে 3টে পয়েন্টস দিয়েছি, শিক্ষার লক্ষ্য, সমাজ সংস্কারক হিসেবে এবং মানব সেবা সম্বন্ধে, তুমি ভূমিকাটা টানলে, তার সঙ্গে এখানে দুটো পয়েন্টস দিলে, এখান থেকে দুটো পয়েন্টস নিলে, ওখান থেকে দুটো পয়েন্টস নিলে, ব্যাস হয়ে গেল 6টা। লেখো না, বিরাট ভাবে তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, ভুলে যাচ্ছি, কিচ্ছু নয়। গল্পাগারে একেবারে তুমি পয়েন্টগুলোকে মনে রেখে বাকিগুলোকে নিজের ভাষা দিয়ে লিখতে শুরু করো। দেখো আস্তে আস্তে তোমাদের উচ্চ মাধ্যমিকের পর্যায়ে এসেছো, গ্রাজুয়েশন করতে যাবে, আস্তে আস্তে না নিজের একটা কর্মদক্ষতা, লেখার যে একটা কর্মদক্ষতা বা তোমার যে নিজস্ব একটা শৈলী বা স্টাইল, এটা কিন্তু তোমাকে নিজেকে আস্তে আস্তে করে আত্মস্থ করতে হবে। সব সময় আমি নোটস পড়বো কিংবা একটা সহায়িকা নির্ভর হব, এই ব্যাপারটা করলে কিন্তু চলবে না। এডুকেশন পড়ছো মানে একটা নিজের সত্তা থাকবে এবং সেটাকে প্রয়োগ করার চেষ্টা করতে, একবার হবে না,
একদিনে হবে না, কিন্তু একদিন তো হবে, ঠিক কিনা? একদিন হবে না, একদিনে হবে না, কিন্তু একদিন হতে হবে। পারবে, ঠিক পারবে। যদি চেষ্টাটা থাকে তাহলে দেখবে কোনো কাজই কিন্তু কঠিন নয়। চলো দ্বিতীয় যে পয়েন্টটা, সমাজ সংস্কারক হিসেবে ফুলের অবদান কি ছিল এটা জেনে নি। প্রথম পয়েন্টসটা হচ্ছে নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত। প্রথমেই তো আবার দেখো পুনরাবৃত্ত হচ্ছে পয়েন্টস গুলো, যে 1848 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের ভিদেওয়াদে মহিলাদের জন্য প্রথম তিনি একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন, যা ভারতের ইতিহাসে, শিক্ষার ইতিহাসে তা অদ্বিতীয়, বা বলতে পারো একেবারে প্রথম। লেখো। এবং নিম্ন জাতি এবং নারীদের জন্য বিশেষভাবে তিনি কিন্তু শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছিলেন। দ্বিতীয় পয়েন্ট, সতীদাহ এবং বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন। সেই সময়টা ভারতবর্ষের এই সতীদাহ প্রথার মতো একটা প্রথা যে ছিল, এটা ছিল সব থেকে বড় অভিশাপ। এবং শুধু তাই নয়, বাল্য বিবাহ কিন্তু নিজেও কিন্তু সেই দোষে দুষ্ট হয়েছিলেন। তবুও সেই সময় এগুলো ছিল একটা বিরাট অভিশাপের মতো। তিনি এই বাল্যবিবাহ এবং সতীদাহ প্রথার মতো প্রথাকে তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আন্দোলনে, এবং সেটা করতে সক্ষম হয়েছিলেন। যদিও আমরা জানি বিভিন্ন যে মনীষী আছে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা জানলে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে এক একজন সমাজ সংস্কারকরা এক একটা মানে বলতে পারো যে দৃষ্টান্তমূলক এই কাজগুলো কিন্তু ওনারা করে গেছেন। এসব এরপরে হচ্ছে নারীর সামাজিক মর্যাদা। দেখো নারীরা কখনো আজকের ভারতবর্ষের নারীরা যে অবস্থাতে আছেন, আমরা যেভাবে নারীকে আজকের চিত্রে দেখতে পাচ্ছি, কোন জায়গাতে নয় বলো? আকাশ থেকে জলে, অফিস থেকে আরম্ভ করে স্কুলে, কলেজে, হাসপাতালে, কোন জায়গাতে নেই? শুধু তাই নয়, আজকে আমাদের চোখ কপালে উঠে যায় অনেক সময় নারীদের অনেক কর্মকাণ্ডের জন্য। আজকে তারা বাস, আজকে ট্রেন, আজকে ট্রাক অর্থাৎ লরি, এমনকি পেট্রোল পাম্পে তেল দেওয়ার মতো কাজেও আজকে নিজেদেরকে স্বতঃস্ফূর্তভাবে নিয়োগ করেছে। তারা স্বাধীনতা পেয়েছে, আজকে তারা নিজস্ব মর্যাদা পেয়েছে। তাহলে এই যে নারীরা আজকের জায়গাতে এসে একটা সম্মান, একটা নিজস্বতা, এই জায়গাতে যে এসে দাঁড়িয়েছে, এদের জন্য যাদের অবদান থেকেছে সেই মহিষী নারী, আমরা বলছি সাবিত্রীবাই ফুলে, এরা যদি আজ নিজেদের ত্যাগ, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা সমস্তকে না আশীর্বাদ স্বরূপ গ্রহণ করতেন, তাহলে কিন্তু আজকের সমাজকে এইভাবে আমরা দেখতেই পেতাম না। তাহলে নারীদের সামাজিক মর্যাদার ক্ষেত্রে তিনি তখন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। লেখো কিছু কথা বর্তমানের সঙ্গে তার একটু সাযুজ্য রেখে সেই পয়েন্টসটাকে তুলে ধরো। নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নারীরা না একসময় পুরুষের ভোগ্য পণ্য ছিল, এই জায়গা থেকে, এবং সমাজে এখনো কিছু কিছু জায়গায় আছে, বলতে হয়তো খারাপ লাগে, আর বিটি না মাটি, সেই হেসাল ঠেলবে তো পড়াই কি হবে, এখনো আছে। যদিও আজকের ডেটে এর পরিসংখ্যানটা অত্যন্ত কম। আজকে বিভিন্ন সুযোগ সুবিধা হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, বিভিন্নভাবে আজকে শিক্ষা ক্ষেত্রে সরকারি, বেসরকারি, ব্যক্তিগত উদ্যোগ, বিভিন্নভাবে মানুষকে সুযোগ সুবিধা দিয়ে শিক্ষার যে মূল্যবোধ, শিক্ষার যে মূল্য, সেই জায়গাটা আজকে মানুষ বুঝতে শিখেছে। ফলে
আজকে কিন্তু নারী এবং পুরুষের যে ভেদাভেদের জায়গাটা আছে, এমন নয় একেবারে মুছে গেছে, কিন্তু অনেকাংশেই তা কিন্তু দূর হয়ে গেছে। তাহলে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন তিনি আনতে পেরেছিলেন, যে না, সমাজে নারীরা পুরুষের দ্বারা শাসিত ও শোষিত হবে কেন, সমাজ তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা দেবে কেন। এই জায়গাতে তিনি কিন্তু আন্দোলন করেছিলেন এবং নারীদের মর্যাদা এবং নারীদের যে দৃষ্টিভঙ্গি, সমাজের দৃষ্টিভঙ্গি ছিল, তা পরিবর্তন করতে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন। সমাজ সংস্কারের অনুপ্রেরণা। সমাজ সংস্কার তো আমরা বলছি, ওই কথাগুলোই বলো। সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি নিম্নবর্গের নারীদের ক্ষেত্রে শিক্ষার যে প্রয়াস গ্রহণ করেছিলেন, তিনি সতীদাহ প্রথা, বিধবা তারপরে তোমার বাল্য বিবাহ প্রথা, বিভিন্ন প্রথা, এগুলোকে তিনি উচ্ছেদ করার জন্য যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে একজন বড় প্রয়াসী ছিলেন কিন্তু আমাদের সাবিত্রীবাই ফুলে। তাহলে এই পয়েন্টস গুলোকে আমরা এইভাবে লিখতে পারি। এছাড়া মানব সেবা, প্রায় প্রায় একই জিনিসগুলোই আছে, একটু গুছিয়ে এদিক সেদিক করে লিখতে হবে। দেখো, নারী শিক্ষা ও আত্মনির্ভরতা। তো নারীদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন এটাই, যে শিক্ষার আলো যদি নারীদের মধ্যে প্রবেশ করে, তাহলে নারীরাও আর অবলা থাকবে না, তারাও কিন্তু আত্মনির্ভর হতে পারবে, তারাও কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে, তারাও পুরুষের সমকক্ষ হিসেবে দাবি করতে শিখবে। তিনি কিন্তু এই মানব সেবা রূপে নারী এবং তাদের যে আত্মনির্ভরতার দিকটি, সেটিও কিন্তু তিনি তুলে ধরেছিলেন। শুধু তাই নয়, নিম্নবর্ণের মানুষের উন্নতি, সেই সময় ব্রাহ্মণ্য, তার যে অত্যাচার, পুরুষ শাসিত সমাজ, পুরুষদের যে অত্যাচার, সমস্ত দিক থেকে সমাজের যে একটা বিশাল অভিশাপ রূপে ছিল নারীরা, তাদের সেই জায়গা থেকে তিনি বের করে আনার জন্য, এই নিম্নবর্ণের বিশেষ করে মানুষের উন্নতির জন্য, তারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটাই কিন্তু তৈরি হয়েছিল এই নিম্নবর্ণের মানুষের উন্নতিকরণের জন্য, তাদের শিক্ষা দেওয়ার জন্য। যার জন্যই শিক্ষা ক্ষেত্রে তাদের বড় অবদানটাই হচ্ছে কিন্তু নিম্নবর্ণের মানুষের উন্নতি সাধন। স্বাস্থ্যের উপর গুরুত্ব এ তো আছেই। মাছের বড় মুড়োটা ছেলেটাকে দাও, যে চাকরি করে রোজগার করে নিয়ে আসে তার পাতে ভালোটা দাও। তুই বাড়ির মেয়ে, তোর এত ললা কিসের, এত ললা ঠিক নয়। এইভাবে না বিভিন্ন কথাবার্তা সমাজে কিন্তু ছিল, এখনো অল্প বিস্তর আছে। অর্থাৎ নারীদের স্বাস্থ্যের উপরে, সেটা খাওয়া দাওয়া হতে পারে, সেটা কোনো ব্যায়াম হতে পারে, এইসবের প্রতি কোনো গুরুত্বই ছিল না। একজন নারী, সে 5টা 7টা সন্তান সন্ততির জননী হবে, কিন্তু তখন ছিল প্লেগ, প্লেগ রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা গিয়েছিল, কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য কোনরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাবিত্রীবাই ফুলে নারীদের বিশেষত স্বাস্থ্যের জন্য চিন্তা ভাবনা করেছিলেন। মানবিক মূল্যবোধ, অর্থাৎ নারীরাও যে সমাজ ব্যবস্থার বা নারীরাও যে সমাজের বা একটা পরিবারের একটা অঙ্গ, এই যে মানবিক বোধটা, এইটা তিনি নারীদের বারবার শেখাতে চেয়েছিলেন। অধিকার যে তাদেরও আছে, এ কথা তিনি বারবার কিন্তু বলেছিলেন। অর্থাৎ মানুষের যে মানবিক গুণ হওয়া দরকার, নারী পুরুষ যে সমান, উচ্চ নিম্ন বর্ণ এই যে ভেদাভেদ, একটা সাম্য, তিনি সেই সাম্যের কথা, তিনি সেই ভেদাভেদের কথাকে ভুলে গিয়ে মানুষকে মানবিক গুণ থেকে উন্নততর হওয়ার জন্য, উন্নীত হওয়ার জন্য তিনি কিন্তু প্রয়াসী হয়েছিলেন। এবং শেষ যে পয়েন্টটা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন,
সমাজ সংস্কারক হিসেবে আমরা বলতেই পারি সাবিত্রীবাই ফুলে যেভাবে প্রয়াসী হয়েছিলেন, যেসব পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছিলেন, তাতে করে সমাজের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছিল এবং শুধু তাই না, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিন্তু আনতে সক্ষম হয়েছিলেন। এই হচ্ছে মূল বিষয়বস্তু। তাহলে আমরা দুটো প্রশ্ন বললাম, একটা সার্বিকভাবে, একটা শিক্ষাক্ষেত্রে যদি দেয় সমাজ সংস্কারক হিসেবে জ্যোতিবা ফুলের অবদান আলোচনা করো, তাহলে সমাজ সংস্কারক হিসেবে এই পয়েন্টস পাঁচটা আমরা তুলে দিতে পারি। এখান থেকে প্রশ্নের উত্তর হয়ে গেল। যদি মানব সেবার ক্ষেত্রে বলে তাহলে এখান হয়ে গেল। তো জেনে রাখবে যে যাই দিক না কেন, অর্থাৎ সাবিত্রীবাই ফুলের সম্পর্কে সমাজ সংস্কারক হিসেবে মোটামুটি ভাবে এই যে পয়েন্টস গুলো আছে, এই পয়েন্টস গুলোকে তুমি যদি তুলে ধরতে পারো, ব্যাস হয়ে গেল প্রশ্নের উত্তর। তাহলে আজকে যারা নতুন ভাবে ভিডিওটা আমার দেখছো তাদেরকে প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে রাখতে, কারণ নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর হ্যাঁ, কমেন্টস করতে কিন্তু ভুলো না।